পরপর দুই কন্যা সন্তানের জননী হন শাহানা বেগম। মুখ ফিরিয়ে নিলেন তার স্বামী রফিক মোল্লা। তিনি চেয়েছিলেন এবার তার ছেলে সন্তান হবে। রফিক মোল্লার শেষ বয়সে তার ছেলে ব্যবসা ও পরিবারের হাল ধরবে, তাদের খেয়াল রাখবে। কিন্তু শাহানা বেগম এবারও মেয়ে সন্তানের জন্ম দিলেন। রফিক মোল্লার মা গুলশান আরা বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন শাহানার দিকে। তিনি সিদ্ধান্ত নিলেন রফিক মোল্লার আবারও বিবাহ দিবেন। মায়ের এমন সিদ্ধান্তে আপত্তি জানালেন পরিবারের বড় ছেলে শফিক মোল্লা। কেননা তার স্ত্রী মহিমা বেগম নিঃসন্তান হবার পরেও তিনি কখনো দ্বিতীয় বিবাহের কথা ভাবেননি। তাহলে তার ছোট ভাইয়ের পরীর মতো দুটো কন্যা সন্তান থাকার পরেও কেন দ্বিতীয় বিবাহের কথা বলা হচ্ছে? বড় ছেলের এমন অমত প্রকাশ করা দেখে মুখ ফুলিয়ে বসে থাকেন গুলশান আরা বেগম। রফিক মোল্লা জানিয়ে দিলেন যে পুত্র সন্তানের জন্য তিনি দ্বিতীয় বিবাহ কেন, তৃতীয় চতুর্থ বিবাহ করতেও প্রস্তুত, তবুও তার পুত্র সন্তান চাই। এতে করে বড় ভাইয়ের বিরুদ্ধে যেতে হলেও সে যাবে। মরহুম আকবর মোল্লা তার দলিলে লিখে গেছেন যে আমার দুই ছেলের মধ্যে যে ছেলের পুত্র সন্তান আগে হবে তাকে আমার সব সম্পত্তি স্থাবর অস্থাবর সব লিখে দেওয়া হবে। আকবর মোল্লা জানতেন যে তার দুই ছেলের বাজে অভ্যাস আছে। সব সম্পত্তি তাদের ভাগ করে দিলে ভবিষ্যতে তারা সব মদ জুয়া খেলায় লাগিয়ে দিবে। যদিও মরহুম আকবর মোল্লা মারা যাবার পর দুই ছেলে সব অভ্যাস বাদ দিয়ে সংসারে মন দিয়েছে। সাল 1898। শাহানা বেগমের আবার সন্তান হবে। রফিক মোল্লা ব্যবসার কাজে দূরে কোথাও গেছেন। তিনি জানিয়ে দিয়েছেন এবার মেয়ে হলে দুই মেয়ে সহ 4 জনকেই বাপের বাড়ি পাঠানো হবে। শফিক মোল্লা তখনও নিঃসন্তান। পুরো মোল্লা বাড়ি পুত্র সন্তানের অপেক্ষায় রয়েছে। কিন্তু শাহানা বেগম এবারও কন্যা সন্তানের জন্ম দিলেন। দাইমা কন্যা সন্তানকে কোলে তুলে নিয়ে গেলেন গুলশান আরা বেগমের সামনে। গুলশান আরা বেগম মুখ ফিরিয়ে নিলেন আর থপ থপ পা ফেলে এগিয়ে গেলেন অন্দর মহলে শাহানা বেগমের কাছে। দাইমার কাছ থেকে মেয়েকে কোলে তুলে নিলেন মহিমা বেগম। শাহানা বেগম জ্ঞান হারিয়ে শুয়ে আছেন। গুলশান আরা বেগম ঘরে ঢুকতেই বাচ্চার কান্নার আওয়াজ পেলেন। শাহানা বেগম তাহলে যমজ বাচ্চার জন্ম দিয়েছে। গুলশান আরা দ্বিতীয় সন্তানকে কোলে তুলে নিয়ে অন্দর মহল থেকে বেরিয়ে এলেন। শাহানা বেগম তখনও জ্ঞান শূন্য। তিনি জানেনই না যে তিনি যমজ বাচ্চার জন্ম দিয়েছেন। ঘন্টা খানেক পরে শাহানা বেগম চোখ খুলে দেখল মহিমা বেগম তার মেয়েকে কোলে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে গুলশান আরা বেগম। শাহানা তার শাশুড়িকে কাঁদতে কাঁদতে বললেন, আমায় ক্ষমা কইরা দেবেন মা, আমি আপনাকে মোল্লা বাড়ির বংশের বাতির জন্ম দিবার পারলুম না। আপনার বেটা আসার আগেই আমি আমার দুই ছেলে আর ছোট ছেলেরে নিয়ে আমার বাপের বাড়ির জায়গা। গুলশান আরা বেগম কাছে এগিয়ে এসে বললেন, থাম মুখপুরি থাম, তুই থুইয়া গেলে আমার বংশের বাতির খেয়াল রাখবো কেডা? চাইয়া দেখ তুই পোলা জন্ম দিছস, একসাথে 2 খান ছল হইছে তোর। শাহানা বেগম পাশে তাকিয়ে দেখলেন তার ছেলে ঘুমোচ্ছে। ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিলেন শাহানা। বুকে জড়িয়ে অঝরে কেঁদে ফেললেন আর বারবার বললেন, তুই আমার সংসার বাঁচাইছস বেটা। শাহানা ভুলিয়ে গেলেন যে সে একটা কন্যা সন্তানেরও জন্ম দিয়েছে। দেখতে দেখতে রফিক সাহেবের বড় মেয়ে আশা 10 বছরে পা দিল। মেজ মেয়ে আখি 5 বছরে পা দিল। ছোট মেয়ে নাম দেওয়া হয়েছিল মনি, আর ছেলেটার নাম দেওয়া হয়েছিল চাঁদ। নাম যেমন চাঁদ, দেখতে তেমনই চাঁদের মতো। মোল্লা বাড়ির একমাত্র বংশধর। সকলে চোখে হারায় তাকে। মনি আর চাঁদ একই মায়ের সন্তান হওয়া সত্ত্বেও মনি সব সময় তার বড় মায়ের কাছেই থাকতো, অর্থাৎ মহিমা বেগমের কাছে। মহিমা বেগম তখনও নিঃসন্তান।
শফিক মোল্লা রফিক মোল্লাকে দেখিয়ে দেখিয়ে বলতেন, মনি আমার মেয়ে, ও আমার একমাত্র মেয়ে। এসব শুনে রফিক মোল্লার কোনো যায় আসে না, তিনি তার ছেলে চাঁদকে নিয়ে ব্যস্ত ছিলেন। বর্তমান সময় সাল 1915। গুলশান আরার কণ্ঠে ধর্মরে মহিমা বেগমের কোল থেকে উঠে পড়ল মনি। তার বয়স তখন 17 বছর। দাদির গলা শুনে মনি বিরক্ত হয়ে বলল, এই বুড়িটারে লয়ে আর পারি না। কইলাম যে আমি বড় আমার ঘরে আসি, পান খাইবার মন চাইলে তাড়াতাড়ি ডাক দাও, আমারে ডাহে কেন আবার? যাও শুই না আহো, কি বলে হে? বাদ দেও, তুমি কও তারপর আর কি হইল? গুলশান আরা ডেকেই চলেছে। মনি আর এক মুহূর্ত দেরি না করে ধপ ধপ পা ফেলে এগিয়ে গেল তার দাদির কাছে। কি হয়েছে বুড়ি, চিল্লায় বাড়ি মাথা তুলছো কেন? এই শুনছে রে, এ দেখ আমার চাঁদ ভাই বিদেশ থেকে চিঠি পাঠাইছে, পইরা শোনা দেহি আমারে কি লিখছে আমার দাদা ভাই। আদি খেতে দেখিয়া বাঁচি না, দাও পড়তেছি। চাঁদের চিঠিতে লেখা ছিল, কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। চিন্তা করো না, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি এখানে। তোমাদের জন্য একটা খুশির খবর আছে, আমি 4 মাস পর দেশে ফিরে আসতেছি। দাদিকে আমার ভালোবাসা জানিও। খোদা হাফেজ। চিঠি পড়ে গুলশান আরা বেগম খুশিতে আত্মহারা। আমার দাদা ভাই আইব দেশে। গুলশান আরা খুশি হয়ে চিঠি দিয়ে চলে গেলেন। মনি আবার তার বড় মায়ের ঘরে গেল আর দেখল মহিমা বেগমের মেয়ে তারা শুয়ে আছে মহিমা বেগমের কোলে। মনি তাকে বলল, এই সিরিসর, আগে আমি শুয়েছিলাম আম্মার কোলে। না, আমি আমার মায়ের কোলে শুইছি, তুমি তোমার মায়ের কোলে যাও। তোরা দুইটাই আমার মাইয়া, বড়টা আমার চোখের মনি, ছোটটা আমার চোখের তারা। মহিমা বেগম খাট থেকে নেমে রসুইখানায় চলে গেলেন। মনি আর তারা দুজনে বাড়ির ছাদে চলে গেল। সাহারা বেগম ও মহিমা বেগম রসুইখানায় রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেলেন। খানিকক্ষণ পর সাহানা বেগম মনিকে ডাকলেন। 2 থেকে 3 বার ডাক দেওয়ার পরই মনি শুনতে পেল তার মা তাকে ডাকছে। মায়ের গলা শুনে আর এক মুহূর্ত দেরি না করে পরনের ঘাগরাটা 2 হাত দিয়ে একটু উঁচুতে তুলে দৌড়ে নিচে নেমে এলো। থপ থপ পা ফেলে রসুইখানাতে ঢুকলো। সাহানা বেগম বিরক্ত হয়ে বললেন, ঠিক কইরা হাঁটবার পারস না তুই? কেমনে পা ফালাস? এমনে কেউ হাঁটাচলা করে? মাইয়াডার চাল চলন হাব বাপ চলাফেরা এক্কেরে আমার শাশুড়ির মতো। মায়ের এরূপ কথাবার্তা শুনে মনি সোজা হয়ে দাঁড়িয়ে মাকে বলল, হ, আমি তোমার দ্বিতীয় শাশুড়ি। অহন কও, আমার এই কি লেগে ডাকছো? রান্ধনের ঘি শেষ হইয়া গেছে, তোর বড় আব্বারে গিয়া ক এখনই বাজার থেকে ঘি আইনা দিতে। বাড়িতে ছোটখাটো আয়োজন করা হয়েছে। মোল্লা বাড়ির মেজ মেয়ে আখিকে দেখতে আসবে শহর থেকে। মনি গেল তার বড় আব্বু শফিক মোল্লার কাছে। তিনি তখন বন্দুক নিয়ে নিশানা লাগাচ্ছিলেন। ও বড় আব্বা, মায়ে তোমারে বাজারে যাবার কইলো, ঘি শেষ হয়ে গেছে, তুমি অহনি যাও। শফিক মোল্লা মেয়ের কথা শুনে ছুটল বাজারের দিকে। মনি তখন তার বড় আব্বার বন্দুক হাতে নিয়ে দেখছিল। হাতে নিয়ে তারপর নিশানার দিকে তাক করে ধরল। মনিকে দূর থেকে দেখছিল গুলশান আরা বেগম। মনি নিশানার দিকে গুলি ছেড়ে দিল। গুলি নিশানা ভেদ করে বেরিয়ে গেল। মনি তো মহা খুশি। চৌকিদার রামপাল মনির কাছে গিয়ে বলল, সেজু আপা বন্দুক থুইয়া দেন, বড় গিন্নিমা দেখলে ওই বন্দুক সোজা আমার বুকে নিশানা লাগাইবে। রাম কাকা আরেকবার। গুলশান আরা বেগম মনির নিশানা বাজিয়ে দেখে রাগে কটমট করে রসুইখানা গিয়ে সাহানা বেগমকে বললেন, তোর শরীরে সামলাস সাহানা, ওই সেমরি কিন্তু দিন দিন বেহা হইয়া যাইতাছে। একটু পর রসুইখানার সামনে দিয়ে তখন মনি দোতলায় যাচ্ছিল। সাহানা বেগম তাকে ডেকে বললেন, বেহাল্লাপানা শেষ হইলে একবার রসুনিখানার দিকে আসিস। মা চাচি একা একা কাম করতেছে, কাছে আইসা আল্লাহ হাতে হাতে কাম আগায়া দিলেও তো পারিস। রসুইখানার দরজায় স্বয়ং মোল্লাবাড়ির বড় গিন্নি খাড়ায় আছে।
হে কি পায়ে মেহেন্দি দিয়া খাড়ায় আছে যে রশিখানায় ঢুকিয়া বেটার বউগেরের সাথে কাম কাজ করে আগায়া দিতে পারবো না? দেখছস শাহানা, দেখছস এই মাইয়ার এটা মুখ না ধার আলা ছুরি, কেমন গজ গজ করে কথা কয় দেখছু? মনি ওপরে চলে গেল। গুলশান আরা রেগে মেগে দুই বউকে কয়টা কথা শুনিয়ে নিজের বিশ্রামের ঘরে চলে গেল। মহিমা বেগম শাহানাকে বলল, দেখছো শাহানা, আমাগো মনি ঠিক আমাগো শাশুড়ির লেখান কথা কয়। ভাবি আন্নে দেখছেন মাইয়াটা দিন দিন কেবা বেদ্দফ হইয়া যাচ্ছে। বাইতে তো আরো 2টা মাইয়া আছে, কই তারা তো এমনি কথা কয় না। রাগ কইরেন না ভাবি, একখান কথা কই, আন্নে আর বড় ভাই মিলা মনিরে এত ভালোবাসা দিচ্ছেন, শাসন রাহেন নাই। অহন মাইয়াটা কাউরে দেখা ডরায় না, মোহের ওপর জবাব দেয় হগলের। কি করবো শাহানা কও? আমার কোল যখন ফাঁকা তখন দাইমা তোমার মাইয়া ডাইনা আমার হাতে দিল। নিঃসন্তান তখন আমি মনিরে আমার বুকে জড়াইয়া নিছিলাম। মা ডাক শোনার জন্য বুকটা আমার হাহাকার করত। মনেই তো তখন আমারে আম্মা ডাইকা প্রাণটা জুড়াইছিল। আচ্ছা ভাবি মন খারাপ কইরেন না, পুরানা কথা বাদ দেন। দুপুর গড়িয়ে তখন বিকেল হয়ে গেছে। মোল্লা বাড়িতে প্রবেশ করলো একটা গরুর গাড়ি। গাড়ি থেকে নেমে এলো দুজন মহিলা, একজন বৃদ্ধ, আরেকজন 35 বছর বয়স হবে এমন, সাথে আরেকজন পুরুষ। শফিক মোল্লা তাদের ভেতরে এনে বসতে দিল। শাহানা বেগম পানির শরবত নিয়ে এগিয়ে গেলেন। মহিমা বেগম মিষ্টি নিয়ে গেলেন। গুলশান আরা বেগম গিয়ে বসলেন তাদের সামনে। একটু বাদে আখি চা নিয়ে গেল তাদের সামনে। চাটা টেবিলের উপর রেখে মাথায় কাপড় দিয়ে গুটি সুটি মেরে বসে পড়ল তাদের সামনে। মনি আর তারা ওপরের ঘরের জানালা দিয়ে সব দেখছে, কিন্তু কি কথা হচ্ছে তা শুনতে পারছে না। ছেলেকে তাদের সাথে আনা হয়নি। বিয়ের ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ নাকি তাদের রীতি রেওয়াজে নেই। একটু বাদে সবাই হেসে উঠল, একে একে মিষ্টি খেতে লাগলো। মনে হয় আখিকে পছন্দ হয়েছে। পছন্দ হবে নাই বা কেন? মোল্লা বাড়ির 4 মেয়ের মধ্যে আখি হলো সবচেয়ে রূপবতী। যেমন রূপ তেমনই গুণ। যে দেখবে সে একবার দেখেই পছন্দ করবে। তার রূপের কাছে সব কিছু হার মেনে যায়। শাহানা বেগম আখিকে সবসময় পর্দার আড়ালে রাখতেন, যাতে কারো নজর না আসে। কারণ মানুষ সুন্দর জিনিসে কুনজর দেয় বেশি। আখির সম্বন্ধ পাকা হলো। মাসের শেষের তারিখে বিয়ে। বৃদ্ধ মহিলাটি আখিকে আংটি পরিয়ে দিল। সবাই ভীষণ খুশি। এতদিন পর আখির বিয়ে হবে বলে কথাবার্তা শেষ করে শহর থেকে আসা লোকেরা চলে গেলেন। মনি দৌড়ে নিচে নেমে গেল আংটি দেখার জন্যে। তার পিছে পিছে তারাও দৌড় দিল। এসব দৌড়াদৌড়ি দেখে গুলশান আরা ধমক দিলেন। গুলশান আরা বেগমের এক ধমকে সবাইকে চুপ করালেন। শাহানা বেগম ও মহিমা বেগম মাথা নিচু করে রসুইখানায় চলে গেলেন। আবার থপ থপ পা ফেলে গুলশান আরা নিজের ঘরে চলে গেলেন। সন্ধ্যা তখনও হয়নি। মনি আর তারা তখন তাদের বাড়ির পেছনে ঘাট পাড়ে গেল। বাড়ি থেকে সামান্য দূরেই ঘাট পাড়। তারা আর মনি নৌকার ওপরে বসে পা ঝুলিয়ে দিল পানিতে। আচমকা তারা জিজ্ঞেস করলো মনিকে, আচ্ছা মনি আপা, দাদি আমাগরে এত কথা শোনাই কেন? যখনই দেহি কোনো না কোনো কারণ নিয়া খালি কথা শোনায়। এমনকি ঘাট পাড়ে আইলেও বকে। দাদি যখন আমাগর সমান আসছিল তখন কি দাদি ঘুরে বেড়ায় নাই? দাদি এবার কেন? দাদি মনে হয় মাইয়া মানুষ বেশি পছন্দ করে না। দেখোস না বড় আমার মায়ের লগে কেমন করে। মাইয়া মানুষ পছন্দ করে না তাইলে কি দাদি বেডা মানুষ? মনি তারার কথা শুনে হা হা করে হেসে উঠল। কিছুক্ষণ পর নৌকার মাঝি সাম্পান মিয়া তার মেয়ে মালাকে নিয়ে ঘাট পাড়ে এসে দেখে তারা নৌকায় বসে আছে। ওই আমার নৌকায় কারা রে? সাম্পান কাকা আমরা।
মণি তখন পানি থেকে পা তুলে তার ঘাগরাটা দু হাত দিয়ে উঁচু করে নৌকা থেকে নেমে এলো। তাকে দেখে সাম্পান মাঝি বলে উঠল, আরে এই যে মোল্লা বাড়ির সেজো কর্তা যে, কি সৌভাগ্য আমার, তোমার সাথে দেখা হইয়া গেল। তা মোল্লা বাড়ির মাইয়া আমার নৌকায় কেন? কাকা ঘাট পাড়ে আইছিলাম এমনি, আমি জানি না তো এইটা তোমার নৌকা, সামনে আসিল তাই আর তারা বইয়া পড়ছি আমি আর তারা। মালারে লইয়া কই যাও কাকা? মেয়ের আমার শখ হয়েছে শাপলা বিলে যাওয়ার। আমরাও যাবো কাকা, আমগরেও লইয়া যাও। বড় কর্তা মা জানলে যে শাস্তি দিবে মামি মণিমা। কিছু হইব না, তুমি চলো। আর নৌকা আমারে চালাইতে দাও তুমি। সে কি মণিমা, তুমি নৌকা চালাইতে জানো? শিখেছি বড় আব্বুর কাছ থেকে। আর কোনো কথা না বাড়িয়ে সাম্পান মাঝি মেয়েগুলোকে নিয়ে শাপলা বিলে চলল। মণি নৌকা চালাচ্ছিল আর সাম্পান মাঝি তাকে নৌকা চালাতে সাহায্য করছিল। শাপলা বিলে পৌঁছে মণি ঘুরে ঘুরে শাপলা বিল দেখছিল, কিন্তু একটা ফুলেও হাত দিল না। সে ফুল তোলা একদম পছন্দ করে না, সে নিজেও ফুল তোলে না, আর কাউকে ফুল তুলতেও দেয় না। সন্ধ্যা নেমে এলো আকাশ জুড়ে। সাম্পান মাঝি তাদের শাপলা বিল থেকে ঘুরে এনে নৌকা ঘাটে এসে থামালো। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তারা আর মণি ভয়ে কিছুক্ষণ পরপর আটকে উঠছিল। বাড়িতে নিশ্চয়ই সবাই জেনে গেছে এতক্ষণে যে তারা আর মণি বাড়িতে নেই, কোথাও গেছে। তারাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য মণি হঠাৎ বলে উঠল, বড় আব্বা জানলে আইসকা বন্দুক সোজা আমগো মাথায় নিশানা লাগাবে বলে তারা। মনির এরূপ কথা শুনে আরো ভয় পেয়ে যায় তারা। বাড়িতে ভয়ে ভয়ে ঢুকে পড়ে দুজন। গুলশান আরা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। মহিমা ও শাহানা হাতে হাত গুজে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। বেশ গম্ভীর কণ্ঠে গুলশান আরা বেগম বললেন, মাইয়া মানুষ অন্দরমহলের বাইরে যাওয়া পাপ। এই ছেড়িরা তো ওরা জানোস না সে কথা। এই ভরা সন্ধ্যাবেলা কোন থাইকা বেল্লা পোনা কইরে বাড়ি ঢুকছিস? নাগর ধরতে গেছিলি? এই শাহানা, তোর মাইয়া আখির বিয়া পরে দিবি, আগে তো এই ছোট ছেড়িরে বাড়ি থেকে বাইর কর, না হইলে একদিন দেখবি মুখ কালা কইরা বাড়ি আইসছে নিজের বড় বোনের মতন, মিলাইয়া নিস কথা খানা। বড় বোনের কথা শুনে মুখ তুলে তাকায় দাদির দিকে মণি। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। আশা আপা কি করেছিল? দাদি মুখ কালো করার কথা বলল কেন? মনে হাজারো প্রশ্ন, কিন্তু কাকে করবে ভেবে পাচ্ছে না মণি। শাহানার দিকে তাকালো, আবার মহিমার দিকে তাকালো। দুজনে মুখ চাওয়াচাওয়ি করে মাথা নিচের দিক করে আছে। বাড়ির ভেতর তখন প্রবেশ করে শফিক মোল্লা। সবাইকে অন্দর মহলের বাইরে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। কেউ কোনো উত্তর না দিয়ে একে একে সবাই চলে যায়। সন্ধ্যার পর মণি তার মা শাহানা বেগমের ঘরে আসে। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আর জিজ্ঞেস করে, আশা আপা কই মা? দাদি মুখ কালা করার কথা কইলো কেন? আশা আপা কি করছিল মা? মেয়ের কথা শুনেও না শোনার ভান ধরে শাহানা। মণি আবার জিজ্ঞেস করে, যেদিন থেকে আশা আপা বাড়িত নাই সেই দিন থেকে আব্বাও বাড়ি আসে না। বড় আব্বাও চাঁদ বাইরে সেই কবে বিদেশ রেখা আসছে, দেশে আসবার দেয় না। বড় আব্বাও ভয়ে ভয়ে থাকে। বলো না মা, আপা কই? সরা মানুষ সরা মানুষের মতন থাহো। তুমি কইবা না তো? থাকো, আমি বড় আম্মার কাছে গেলাম। আমার মাইয়া তুই, বড় বাবির অহন নিজেরও একখান মাইয়া আছে। মায়ের কথা শুনে বুঝতে পারে না মণি। শাহানা বেগম মণিকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, কপালে চুমু দিলেন, হাত দুটো শক্ত করে ধরলেন। সাল 1902। তখন মনির বয়স 4 বছর। নিঃসন্তান মহিমা বেগম সারাদিন মণিকে বুকে জড়িয়ে আগলে রাখেন। চাঁদকে সবসময় গুলশান আরা চোখে চোখে রাখেন। শাহানা বেগম যমজ বাচ্চার জন্ম দিয়েও যেন নিঃসন্তান ছিলেন। দুজন সন্তানের একজনকেও তার ধারে কাছে ঘেঁষত না। তিনি ভীষণ কষ্ট পেতেন। মণি তার বড় আম্মার কোলে বসে বলতো, বলো আম্মা একটা মাইয়া হবে, আমার একটা তো বোন হবে। বলো আম্মাল, মাইয়ালে আমি বিয়া করমু। আশার বয়স তখন 15। নানান জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসতো।
রফিক মোল্লা একদিন এক লোককে নিয়ে বাড়িতে হাজির হলেন। গুলশান আরা বেগম চিনতে পারলেন তাকে। লোকটা গুলশান আরার পায়ে সালাম করে বললেন, আমি পাশের গায়ে থাকি, মরহুম জামাল সওদাগরের ছেলে করিম সওদাগর। শাহানা বেগম চা নাস্তা নিয়ে আসলেন। লোকটা নানান ধরনের কথাবার্তা বলতে লাগলেন। রফিক মোল্লা তার মেয়ে আশাকে ডাকলেন। আশা মাথায় কাপড় দিয়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রফিক মোল্লা তাকে তার পাশে বসালো। আশা অবাক হয়ে দেখছিল, এর আগে তার বাবা কখনো এত ভালো ব্যবহার করেনি। লোকটা আশাকে জিজ্ঞেস করলো, পড়ালেখা কত দূর মা? আশা কিছু জবাব দেওয়ার আগেই রফিক মোল্লা যেন মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন যে, মাইয়া মানুষের আবার লেখাপড়া কিসের? মাইয়া মানুষ লেখাপড়া করলে উৎসন্নে চইলা যাবে। আশা, তুই ঘরে যা। রাখছেন কেন রফিক ভাই? আমি তো এমনিই জিগাইলাম, আমার বেটাও লেখাপড়া করে না। এতক্ষণে লোকটার কথা শুনে সবাই বুঝতে পারলো যে লোকটা আশার বিয়ের সম্বন্ধ এনেছে তার ছেলের সাথে। কথা পাকাপাকি করে করিম সওদাগর চলে গেলেন বাড়ি। গুলশান আরা বেগম রফিক মোল্লাকে বললেন, সওদাগরদের সাথে সম্পর্ক করা কি ঠিক হইব? পাশের গ্রামের একমাত্র ধনী ব্যক্তি সওদাগররা। মাইয়া বিয়া দিলে আমার ব্যবসার উন্নতি হইব। হোক তারা সওদাগর বংশ নাকি চোরের বংশ। মাইয়া বিয়া দেওয়ানের আগে ভালো করে খোঁজ খবর নিস তুই। মায়ের এমন বারবার আপত্তিকর প্রশ্ন শুনে রফিক মোল্লা রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, মাইয়া আমার, হেরে জন্মাইছিও আমি, হেরে বিয়াও দিমু আমি। হের বিয়া কনে দিমু, কাল লগে দিমু, হেটা সিদ্ধান্ত নেনের লাগা অহনো আমি রফিক মিয়া বাচ্চা আছি। আমি ওখানে মাইয়া বিয়া দিমু মানি দিমু। আমার তোমাকে মতামত জানানোর কোনো দরকার নাই। শাহানা বেগম চুপচাপ তাদের কথা শুনছিল, বোবার মতো দাঁড়িয়েছিল, কথা বলার সাহসই পেল না। রাতের বেলা ঘরে চাঁদকে ঘুম পাড়াচ্ছিল। রফিক মোল্লা ঘরে ঢুকে দরজা বন্ধ করে খাটে বসলো। চাঁদ ততক্ষণে ঘুমিয়েছে। শাহানা নেড়েচেড়ে বসে, শুকনো গলায় ঢোক গিলে রফিককে জিজ্ঞেস করে, আমার মাইয়াটার কেবল 15 বছর বয়স, এত তাড়াতাড়ি মাইয়া বিয়া দেওয়া কি যাইব? তো তোরে কি আমি বুড়ি বিয়া কইরা আনছিলাম? তোর বয়স তো 15 আসিল। দিন তারিখ ঠিক করণের আগে মাইয়াটারে জিগাইয়া লইলে ভালো হইতো না? হ্যাঁ, যদি বিয়াতে রাজি না হয়? তোর আব্বা কি তোর বিয়া দেওয়ার আগে একবারও জিগাইছিল? আব্বাই যদি একটাবার বিয়া দেওয়ানের আগে আগে আমারে জিগাইয়া নিত তাইলে আজ আমি এই মোল্লা বাড়ির ছোট বউ হইতাম না। শাহানা বেগমের এরূপ কথা শুনে রেগে গেলেন রফিক মোল্লা। শাহানা বেগমের হাত উল্টো দিকে চেপে ধরলেন। ব্যথায় কুকড়ে গেলেন শাহানা। রফিক মোল্লা বললেন, মাইয়া জন্মাইছস 3টা, আমি কিছু কই নাই। আজকে আসার জায়গায় আমার সাথ থাকলে ওরে ব্যবসায় লাগাইতাম আমি। মুখে মুখে কথা কওয়া শিখছস না? চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে পড়ে চাঁদ। জোরে জোরে কাঁদতে থাকে। শাহানা কোলে নিতে গেলে কোলে নিতে দেয় না রফিক। সে নিজেই কোলে নিয়ে বাইরে চলে যায়। শাহানা বসে বসে নিজের চোখের জল ফেলে। সকালবেলা করিম সওদাগর তার ছেলে লতিফ সওদাগরকে সাথে নিয়ে আসে মোল্লা বাড়িতে। গুলশান আরার বেগমের লতিফকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই। শাহানা বেগমের লতিফকে পছন্দ হলো না। তার মেয়ে আশার থেকে লতিফ 15 বছরের বড়। একটু পর আখি তার বোন ছোট্ট মনিকে নিয়ে বাগান থেকে ফিরছিল। আখির উপর চোখ পড়ল লতিফ সওদাগরের। টানা টানা চোখ, ফর্সা গায়ের রং, ঘন কালো চুল। 10 বছরের ছোট্ট মেয়েটাকে দেখতে যেন 18 বছরের মনে হচ্ছে। মনির পিছে পিছে চলল আখি। লতিফ ততক্ষণ চেয়ে রইল যতক্ষণ আখিকে দেখা যায়। আখি চলে যাবার পর আশাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে মহিমা বেগম। আশা তাদের সামনে গিয়ে বসে। লতিফ সওদাগরের চোখ খুঁজছিল বারবার আখিকে। বিয়ের কথা পাকাপাকি হলো, আগামী মাসে বিয়ে।
এর মধ্যে লতিফ সওদাগর কোনো না কোনো অজুহাতে চলে আসে মোল্লা বাড়িতে। প্রত্যেক দিন নানান বাহানায় চলে আসে। গুলশান আরা রসিকতা করে বলেন যে, বিয়ার আর তর্স হয়েছে না যে আষাঢ়ে দেখতে দিন দিন ছুটে আসে। লতিফ সওদাগর আসলে আখিকে দেখার জন্য আসতো। বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। একদিন পুরো মোল্লা বাড়িতে শোক আর কান্নার ছায়া নেমে এলো। গুলশান আরা বেগম বসে বসে কপাল চাপড়াচ্ছে। রফিক মোল্লার চোখে রক্ত জমে গেছে। শফিক মোল্লা বসে বন্দুক পরিষ্কার করছে। শাহানা বেগম কেঁদেই চলেছে। মহিমা বেগমেরও চোখের পানি ফেলছে। গুলশান আরা বেগম রফিক মোল্লাকে বললেন, তোর মাইয়া বংশের মুখ কালা করে চলে গেছে। এমনে দেখা মনে হয় মায়াটা সাদা সিধা কিচ্ছু জানে না। সেই মায়া কোন স্যামরার লাগে এমন পলাইয়া গেল? আমাগো মাইয়া পালাই নাই। এর এত সাহস হইব না। কামালের পোলা নিশ্চয় ওরে ভুলাইয়া ভালাইয়া নিয়ে গেছে। রফিক মোল্লা বসে বসে তাদের কথা শুনছে, কিছুই বলছে না। তবে রেগে বোমা হয়ে আছে, যখন তখন ফাটবে। শফিক মোল্লা বন্দুক কাঁধে নিয়ে রফিক মোল্লাকে বলল, চলো ভাই, সন্ধ্যা হইতে আর দেরি নাই। মাইয়াডারে কামালের বাড়িতে যাইয়া ফিরাইয়া আনি। কোনখানে যাইবার ওর দরকার নাই। আজকের থেকে মোল্লা বাড়িতে ওর নাম কেউ নিবায় না। এই আমার চোখে মইরা গেছে। আসার জন্য যদি আমি এক ফোঁটা পানি দেখি মোল্লা বাড়িতে, সেই দিনই হইব শেষ দিন। এত কথার মাঝে মহিমা বেগম হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। শফিক মোল্লা বন্দুক ফেলে তার কাছে গেলেন। তাকে মাথায় পানি ঢালা হলো। ডাক্তার আসলেন, মহিমাকে দেখলেন। তারপর জানালেন যে তিনি মা হতে চলেছেন। বাড়ির শুদ্ধ সবাই অবাক হয়ে গেল। বিয়ের 20 বছর পর মহিমা বেগম মা হতে চলেছেন। শফিক মোল্লা খুশিতে আধখানা। পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলেন তিনি। আশা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা প্রায় ভুলিয়ে গেল সবাই। শফিক মোল্লা তার স্ত্রীকে রাজ রানীর মতো সেবা করতে লাগলেন। বছর ঘুরল। মহিমা বেগমের মেয়ে সন্তান হলো। শফিক মোল্লা শখ করে মেয়ের নাম দিলেন তারা। দুই মেয়েকে তিনি সমান নজরে দেখতেন। একজন চোখের মণি তো আরেকজন চোখের তারা। মনিকে বুঝতে দিত না যে সে তার ভাইয়ের মেয়ে। সাল 1908। মাঝখানে 5 বছর কেটে গেছে। মনির বয়স তখন 9 বছর হলো। তারা যখন 6 বছরের, আখি তখন 16 বছরের। আশা তখনও বাড়ি ফেরেনি, আর তার কেউ খোঁজ নিতে চায়নি। মোল্লা বাড়িতে খুশির মৌসুমই চলছিল। হঠাৎ একদিন সদর দরজায় কড়া নাড়ার শব্দ। রামপাল গেলেন দরজা খুলতে। দরজার সামনে মোল্লা বাড়ির বড় মেয়ে আশা আর তার বিবাহিত স্বামী নাসির ইকবাল দাঁড়িয়েছিল। মনে পড়ে যায় সকলের 5 বছর আগের ঘটনা। তাদের দেখে রফিক মোল্লা ছোটে বন্দুক আনতে, আর শফিক মোল্লা চেঁচিয়ে বলে সদর দরজা বন্ধ করে দিতে। বড় মেয়েকে দেখে নিজেকে আটকে রাখতে পারে না শাহানা বেগম। ছুটে যায় মেয়ের কাছে। রফিক মোল্লা নিশানা লাগায় তার মেয়ের জামাইয়ের ওপর। তখনই বন্দুকের সামনে এসে দাঁড়ায় আশা। হাত জোর করে ক্ষমা চায় তার বাবার কাছে। শাহানা গিয়ে দাঁড়ায় তার মেয়ের সামনে। রফিক মোল্লা রেগে গিয়ে বলে, শুইরা যাও, কইয়া দিলাম শাহানা, আজকে আমি এই কামালের বেটারে ছাড়মু না। বন্দুকের সব গুলি ওর বুকে ঢুকাই দিমু। সাহস কত বড়, স্যামরার আমার মায়ের তুল্লা লইয়া গেছে। না থামেন আপনি দয়া কইরা। মাইয়াটা আমার একদিন পরে বাড়িতে আসছে, ক্ষমা কইরা দেন ওরে। বুকে টাইনা নেন আমার মাইয়াটারে। ফকিন্নির ফোলার আমার বাড়িতে কোনো জায়গা নাই। সরো তুমি আমার সামনে থাইকা। নানান জোড়াঝুড়ি করার পর, কথা কাটাকাটির পর রফিক মোল্লা থেমে গেলেন। নিজের সুবিধার কথা ভেবেই থেমে গেলেন। মেনে নিলেন মেয়ে জামাইকে, কেননা ব্যবসার কাজে লাগাতে পারবেন মেয়ে জামাইকে। আশা আর তার স্বামী নাসির ইকবালকে ভেতরে আসতে দেয়া হলো। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে।
শাহানা বেগমের নাসিরকে খুব পছন্দ হয়েছে, মানিয়েছে নিজের মেয়ের সাথে। তিনি তার হাত থেকে সোনার আংটিখানা খুলে জামাইয়ের হাতে পরিয়ে দিলেন। বেশ কিছুদিন পর রফিক মোল্লা কিছু দিনের জন্য ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন। আশা ওই দিন নিজের ঘরে বসে চাঁদকে খাবার খাওয়াচ্ছিল, সাথে নাসিরও ছিল। সে বই পড়ছিল। একটু পর নাসির চাঁদের দিকে তাকিয়ে আশাকে বলল, মোল্লাবাড়ির এত বিশাল সম্পত্তি শুধু ছাদই পাইব? সব সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখা দিয়ে আছে। যদি কোনো কারণে তোমার ভাই আর না থাকে তাহলে কি হইব? মানে সম্পত্তি তো তোমার বাপ চাচাগো নামে নাই, সব তো চাঁদ 18 বছর হইলে পাবে। এর আগেই যদি চাঁদের কিছু হইয়া যায়? মানে কি কইবার চাইছো তুমি? যদি চাঁদ মইরা যায়, এ বিশাল সম্পত্তির মালিক কে হইব তখন? কি সব কইছো তুমি? আল্লাহ আমার ভাইরে বাঁচাইয়া রাখুক। আমার আয়ু হেরে দিক, তাও জানি আমার ভাইটার কিচ্ছু না হয়। যদি হইয়া যায়, নিঃশ্বাসের নাই বিশ্বাস। দাদাজানের কথা অনুযায়ী সব সম্পত্তি মোল্লাবাড়ির প্রথম পুরুষ মানে আমার আব্বাই কইছে যে সব সম্পত্তি বড় মেয়ের জামাইয়ের নামে হইয়া যাইব। মানে আমি ফামু, চাঁদ মইরা গেলে পুরা মোল্লাবাড়ি আমার। আজাইরা কথা না কইয়া নিজের ব্যবসার কথা চিন্তা হরো। আব্বার লগে কথা কইয়া কিছু টাহা হাওলাত নাও। আব্বা না করব না। আশা চাঁদকে নিয়ে চলে গেল। নাসিরের মুখে এক পৈশাচিক মুচকি হাসি। বিকেলে আখি ছাদে গেল, দেখল নাসির আগে থেকেই ছাদে দাঁড়িয়ে আছে। নাসিরকে দেখা মাত্রই সে চলে যেতে লাগলো। নাসির ব্যস্ত হয়ে আখিকে বাধা দিল। আরে আকি, থামো থামো, তুমি আমারে দেখা এমন দূরে দূরে বাগো খেন? তোমার বোন জামাই হই না আমি? জামাই আমার বোনের লাগেন, আমার লাগে কথা না কইলেও চলবো। না জানি কি দেইয়া আপা আপনার লাগে প্রেম করছিল। আপনার শুরু থেকে আমার পছন্দ হয় না। আখি আবারও চলে আসতে চাচ্ছিল, তখনই নাসির আখির হাত চেপে ধরে, পশুর মতো ব্যবহার করতে থাকে। তুই জানো সাকি, তুই কত সুন্দর। তোর আফা তো তোর কাছে কিছুই না। সেদিন তোর আফার বদলে তোরে নিয়া বাইগা গেলে আজ তুই আমার হইতি। তোর রূপ, তোর যৌবন সব আমার হইতো। সুন্দরী রাজকন্যার সাথে বিশাল সম্পত্তি, বিশাল সাম্রাজ্য আমার হইতো রে। ছি দুলা ভাই, এত নোংরা আপনি, এত নিচু মন আপনি। সে 5 বছর আগে যখন আফার লগে আপনার সাথে দেখা করবার যাইতাম, তখনই টের পাইছিলাম আপনি মানুষটা ভালা না। মিছাই আপনার গায়ে হাত দিতেন, বিনা অজুহাতে আমার ছুঁইয়া দিতে। জোরাজুরি করতে করতে নাসিরের হাত থেকে আংটিটা খুলে পড়ে যায়। নাসির সেটা ব্যস্ত হয়ে খুঁজতে থাকে। তখনই সেই ফাঁকে ছাদ থেকে নেমে আসে আখি। রফিক মোল্লা বাড়িতে ঢুকতে দেখলো আখি এলোমেলো অবস্থায় ছুটে ছাদ থেকে নেমে আসতেছে। মেয়েকে এভাবে নেমে আসতে দেখে রফিক মোল্লা ছাদে যান। ছাদে নাসিরকে দেখে তার রক্ত মাথায় উঠে যায়। হিংস্র পশুর মতো নাসিরকে খপ করে ধরে। শুয়োরের বাচ্চা, যে দেখছিস রফিক মোল্লা বাড়িতে নাই, সেই সুযোগে তার ছোট মাইয়ার দিকে নজর দিছস। আব্বা, আমি কিছু করি নাই, সাইডা দেন নামাই। নাসিরকে মারতে মারতে বসার ঘরে নিয়ে আসে রফিক মোল্লা। নাসিরের ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। নাক দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। পেটে ঘুষি মারায় এক হাত দিয়ে তার পেট ধরে আছে। আশা কিছু বলার সাহস পাচ্ছে না। সে জানে তার কথা তার বাবা শুনবে না। নাসিরকে মারতে মারতে মেরে ফেললেও সে কিছুই বলতে পারবে না। শাহানা বেগম এসে রফিক মোল্লাকে আটকানোর চেষ্টা করে যাচ্ছেন। রফিক মোল্লা থেমে গিয়ে বললেন, মোল্লা বংশে প্রেম করা হারাম। আমি বাচ্চা থাকতে মোল্লা বংশে কেউ প্রেম করিতে পারবে না, এমনটা আব্বা কইতো। আর সেই আব্বার কথা অমান্য কইরা নিচু বংশের মায়ার লগে প্রেম করে আমার বড় ভাই। ওই মায়ারে বিয়া কইরা বাড়িতে নিয়ে আসে। মাইয়া মানুষ থাকবো পায়ের তলায়,
আর সে মাইয়া মানুষের মাথায় তুলে নাচে আমার ভাই। অপায়া মাইয়া জন্মাইল বিয়ার 20 বছর পর। শফিক মোল্লা আর তার স্ত্রী মহিমা বেগম মাথা নিচু করে আছেন। রফিক মোল্লার সামনে তাদের কিছুই বলার নেই। শফিক মোল্লাকে এই কারণেই সম্মান দেয় না রফিক মোল্লা। রফিক মোল্লা আবার বলতে শুরু করলো, আমার বাইরে দেখা প্রেম করার সাহস পাইল আমার মাইয়া। মোল্লা বংশের নাক কাইটা পাইল ফকিন্নির পোলার লগে। বাপই আমি যতই ফাঁসান হই না কেন মাইনা নিলাম মাইয়ার মুখ চাইয়া। মোল্লা বাড়িতে থাকার জায়গায় দিলাম। আর সে তুই ফকিন্নির পোলা হয়ে আমার ছোট মাইয়ার দিকে নজর দিছস। বাড়ির সবাই আসল ঘটনা বুঝতে পারলো। নাসির ক্ষমা চাইলো সবার কাছে। প্রথমবার দেখে যে কোনো পুরুষই কুমতলব মনে আনবে, এই অজুহাতে বেঁচে গেল সে। রফিক মোল্লা বললেন, প্রথম ভুল মাইনা নিছি, দ্বিতীয় ভুলও মাইনা নিলাম। এখন আবার ভুল করলে আমি ভুলে যাবো তুই আমার মেয়ের জামাই। সব ঝামেলা থেমে গেল। সপ্তাহ না ঘুরতেই রফিক মোল্লা আবার করিম সওদাগরকে বাড়ি আনলেন। সঙ্গে লতিফ সওদাগরও ছিল। তারা আখির জন্য সম্বন্ধ এনেছে। শাহানা বেগম গুলশান আরার ঘরে গেলেন আর তাকে বললেন, আমার মাইয়ারে বাসান মা, ছোট মাইয়াটা আমার ও লতিফ সওদাগর আমার মাইয়াটার থেকে 20 বছরের বড়, আন্নের পোলার মাত্র 4 বছরের ছোট। আমি এত বুইরা পোলার লগে আমার মাইয়ার বিয়া দিমু না মা, আন্নের বেড়ারে বুঝান আন্নে। কি কইছস? আশা না হয় বড় আসিল, আখিরে বিয়া দেওয়ান যাইব না, আমি দিমু না ওরে এই বিয়া, তুই যা রফিককে আমার ঘরে পাঠা। একটু বাদে মোল্লা বাড়ির সকলে উপস্থিত হলো গুলশান আরার ঘরে। শাহানা বেগম মুখ চেপে কাঁদছেন। গুলশান আরা রফিক মোল্লাকে বললেন, হ্যাঁ রে রফিক, তোর মাইয়া আশা একখান ভুল করছে। সদাগর লগে সেই কারণে আমাগো আর আত্মীয়তা হয় নাই। তাই বইলা নিজের কথা রাখার জন্য আমাগো ফুলের মতো মাইয়া ডারে ওই বুড়া পোলার লগে বিয়া দিবি তুই? এই পোলা মাত্র তোর থেকে 4 বছরের ছোট, তোর মায়ের মাত্র 15-16 বছর। বাপের বয়সী বেটার লগে বিয়া দিলে মানুষে কি কইব? তোমারে এগুলা আখির মা শিখাই দিছে। মাইয়া আমার ফুলের মতো, এর লাইগা তো লতিফ বাবা বিয়াত রাজি হইছে। এর লাইগা তো করিম সদাগর অর্ধেক ব্যবসা আমার নামে লেখা দিব, আর বাকিটুক আমার মাইয়ার জামাইর নামে। লোভ করা ভালো না রফিক, আমার কথা শোন, বুড়া পোলার লগে মায়া বিয়া দিস না, পরে আবার আমার মতন হইব। কাইল যদি তুই মইরা যাস, এত টাকা পয়সা কি উপায় লইয়া যাবি? বংশ ভালো পোলা, আর কি লাগে মা? তোরে কেরাই কইছে সদাগর বংশ ভালো? হ্যাঁ বেটার 2খান বিয়া হয়েছিল, জানো সেইটা? রফিক মোল্লা অবাক হয়ে যায় কথাটা শুনে, কারণ করিম সওদাগর তাকে এই কথা বলেনি। এত বড় কথা লুকানোর জন্য রফিক মোল্লা স্থির করলেন মেয়ে বিয়ে দেবে না। মোল্লা বাড়ি একদিন ফাঁকা, সবাই গেছে চৌকিদার রামপালের মেয়ের বিয়েতে। মাঝরাতে রফিক মোল্লা কোনো কারণে বাড়িতে এসে দেখে বর্তমান সময়। শাহানা বেগম মনিকে কথাটা বলেই আঁচল দিয়ে মুখ ঢাকলেন আর অঝরে কাঁদতে লাগলেন। মনি উৎসুক হয়ে জিজ্ঞেস করে, তারপর কি হইল মা? আবার অতীত। রফিক মোল্লা বাড়িতে এসে দেখেন লতিফ সওদাগর তার মেয়ে আখিকে মুখ বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখতে পারে না রফিক। রাগের চোটে ঘর থেকে গোস্ত কাটার দাখানা বের করে আনে, যেটা দিয়ে কোরবানির গরু ছাগল জবাই করা হতো। তেড়ে গেল দাখানা নিয়ে লতিফের কাছে, এক কোপে শরীর থেকে হাতখানা আলাদা করে দিল। রফিক যেই হাত দিয়ে আখিকে স্পর্শ করেছিল সে। চেঁচামেচি শুনে এগিয়ে আসে আশেপাশের লোকজন, সাথে মোল্লা বাড়ির সবাই। আখি কাঁদতে কাঁদতে তার বাবাকে বলল, আবার চাঁদরে বাঁচাও, ওরে ওই ঘাড় পাড়ে লইয়া গেছে, ওরে বাঁচাও আব্বা, ওরে পানিতে ফালাইয়া দিবে। রফিক মোল্লা ছুটে গেলেন সেখানে, দাখানা হাতেই ছিল। সে দেখল চাঁদের 2 হাত ধরে টেনে হিঁচড়ে মাটির সাথে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে নাসির। রফিক মোল্লা এমন দৃশ্য চোখের সামনে দেখে এক কোপ দিয়ে নাসিরের শরীর থেকে মাথা আলাদা করে দিল।
চোখের সামনে নিজের ভালোবাসাকে খুন হতে দেখলো আশা। মানসিক ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। লতিফ সওদাগরের সাথে আখিকে বিয়ে দিতে না চাওয়ায় প্রচন্ড রেগে যায় সে। নাসিরের মনে সম্পত্তির লালসার ভূত চেপে বসে। তারা দুজনে হাত মেলায়। চাঁদকে মেরে ফেলবে নাসির আর আখিকে তুলে নিয়ে যাবে লতিফ। তারা দুজনে রাজ্য আর রাজকন্যা হাতানোর বুদ্ধি করে বসে, কিন্তু দুজনের লোভের পরিণতি হলো মৃত্যু। স্বয়ং চোখের সামনে নিজের ভালোবাসাকে খুন হতে দেখে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায় আশা। তাকে শহরের এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। বাচ্চাদের বোঝানো হয় যে আশা আর নাসির তাদের বাড়ি ফিরে গেছে, আর রফিক মোল্লা কাজের সূত্রে অনেক দূরে চলে গেছে। সাল 1915, বর্তমান সময়। সওদাগররা মেলা খেপে আছে রে মা, ওরা যে কোনো সময় আমাগো মাইরা ফালাইতে পারে। শাহানা বেগমের মুখে এমন কথা শুনে একটু ভয় পেয়ে যায় মনি। মায়ের হাতটা শক্ত করে ধরে বলে, ভয় পাইও না মা, তোমার মাইয়া আছে তোমার লগে, তোমাকেও কিচ্ছু হইবার দিব না। তোর চাল চলন তোর দাদির মতো হলেও সাহসের দিক দিয়া একেবারে তোর বাপের মতন হইছস। আচ্ছা মা, আপা কি আগের মতোই আছে? এই কি সুস্থ হয় নাই? তোর আপ্পা একেবারে ভালো হইয়া গেছে, আগে যেমন আছিল। তাহলে আপারে তোমরা বাড়িতে আনো নাই কেন? রফিক মোল্লার বড় মাইয়া বললা কথা, তার তো শরীরে ভর্তি যে তোর আব্বা গেছিল আনতে, সে নাকি আর আইব না মোল্লা বাড়িতে। আপা এখন কই আছে? তোর বড় আব্বাই কইছে ওইখানে হাসপাতালেই আছে, কাম করতেছে, নিজের খরচ চালাইতেছে। ওই দিন সারা রাত মায়ের সাথে শুয়ে গল্প করল মনি। সকালে শফিক মোল্লার ঘর থেকে শহরের মানসিক হাসপাতালের ঠিকানা জোগাড় করে রওনা দিল শহরের উদ্দেশ্যে। ছোট একটা চিরকুটে লিখে দিয়ে গেল, আমার জন্য কেউ চিন্তা করো না, আমি আপারে ফিরায় আনতে শহরে গেলাম, যেমনি হোক আশা আপারে ফিরায় আনবো আমি। সাম্পার মাঝিকে নিয়ে মনি শহরের পথে রওনা দিল। বড় বোনকে ফিরিয়ে আনতে ছোট বোন চলল শহরে। পথে লোকজনের থেকে ঠিকানা জানতে জানতে চলল সঠিক গন্তব্যে। হাসপাতালে পৌঁছেও গেল। সেখানকার স্থানীয় বড় ডাক্তারের সাথে দেখা করে তাকে সব কথা খুলে বলল। ডাক্তার তাকে নিয়ে গেল এক জায়গায়। সেখানে একজন মেয়ে বাকি মেয়েগুলোর সাথে কথা বলছিল। মনি আস্তে আস্তে পা টিপে টিপে গেল মেয়েটার কাছে। কাঁধে হাত দিতেই মেয়েটা পিছন ফিরে তাকালো আর বলল, কেডা আপনি? আপা। আপা ডাক শুনেই আশার বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিন পরে আশাকে দেখে মনির দু চোখ ফুটে জল গড়িয়ে এলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে রইল। আশা তখন মনিকে বলল, মনে হয় আপনি কোনো রোগীরে দেখতে আইছেন। নাম কন, আমি আপনারে আপনার আপার কাছে লইয়া যাইতাছি। আশা? আশা নাম শুনে আবার তার বুক কেঁপে উঠল। সে কিছু না জানার ভান ধরে বলল, আশা নামের এখানে কেউ নাই। তুমিই আশা, আমার আপা মোল্লাবাড়ির মাইয়া, রফিক মোল্লার বড় মাইয়া? আমি আশা না, আমি আনিকা। আমি কোনো মোল্লাবাড়ির মাইয়া না, আমি এহেনে কাম করি। মিছা কথা কইও না আপা, আমি জানি তুমিই আমার আপা। কেডা তুমি? হ্যাঁ, আমি মনি। মনি নাম শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটার কথা। না চাইতেই নিজের ছোট্ট বোনকে বুকে টেনে নেয়। চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। কত বড় হয়ে গেছিস রে পাগলি। তোমার কথা খুব মনে পড়ে আপা, বাড়ি ফিরে চলো। কি হইল আপা? আমি বাড়ি ফিরবো না মনি। কেন আপা, তুমি বাড়ি ফিরবা না কেন? সবাই তোমারে কত ভালোবাসে, তোমার কথা সবাই কয়। আব্বা, তুই সেদিন আমাকে আব্বারে মানুষ রূপে এক রাক্ষস রে দেখিস নাই? উনি আমার চোখের সামনে আমার ভালোবাসারে খুন কইরা ফেলছে। আমি জানি আপা, আমি সব জানি। নাসির ভাইয়ের সাথে যা হয়েছে ঠিক হয়েছে। লোভ করলে মানুষের এমনই হইব। তুমি বাড়ি ফিরে চলো আপা, আমি তোমার আবার বিয়া দিব। পাকা বুড়ি হয়েছিস দাদির মতো। ভালোবাসা জীবনে একবারই হয়, আর বিয়েও জীবনে একবারই হয়।
কিন্তু নাসির ভাই তো তোমারে ভালোবাসে নাই, সে তোমার টাকা পয়সারে ভালোবাসছে। আমি তো তারে ভালোবেসেছিলাম নাকি? জানি না আমি কিচ্ছু। তুমি আমার লগে বাড়ি ফিরা যাইবা ব্যাস। তোমার ছোট্ট বোনটার কথা তুমি রাখবা না? জানো আপা, আমাকে আখি আপার বিয়া সামনে মাসে। আখির বিয়া? আমাকেও সেই ছোট্ট ফুটফুটে আখিরার বিয়া? হ আপা, এই শহরেই বিয়া। জানো আপা, চাঁদ দেশে আইব কয়েক মাস পর। চাঁদ? আমার ভাইটা? চাঁদ দেশে আইসা যদি তোমারে বাড়িতে না দেখে তখন? ওই তো কিছুই জানে না যে তুমি এইখানে আসো। আশা মনির কথায় রাজি হয়ে গেল। বড় ডাক্তারের সাথে কথা বলে দুজনে বাড়ির পথে রওনা দিল। মনি আর আশা ফিরছে মোল্লা বাড়িতে। ছোট বোন তার বড় বোনকে নিয়ে বাড়িতে ফিরছে। সদর দরজা ঠেলে ভিতরে ঢুকলো আশা। অন্তর্মহল থেকে দৌড়ে চলে এলো শাহানা বেগম। তারপর একে একে সবাই আসলো। আখি দৌড়ে এসে জড়িয়ে ধরে আশাকে। এদিকে মহিমা বেগমের মেয়ে তারা চিনতে পারল না আশাকে। অনেক ছোটবেলায় দেখেছিল তারা। গুলশান আরা বেগম মনিকে বলল, মায়া মানুষ কোন সাহসে একলা একলা গেছিলি শহরে, যদি কেউ ধইরা নিয়ে যায়া বেচা দিত। আমার কথা ছাড়ো তো বুড়ি, আমি তো চিন্তায় আছিলাম যে শহরে তো আইলাম, এখন এই টুক সময়ের মধ্যে তোমার নাগর যদি ওপর থেকে আইসা তোমারে তার লগে নিয়ে যায়, তখন আমাগো দিন রাত কথা শোনাই তো কেডায়। গুলশান আরা বিরক্ত হয়ে গেলেন। মোল্লা বাড়ির সকলে আজ ভীষণ খুশি। 3 মেয়েকে সাথে নিয়ে রাতে ঘুমোতে গেলেন শাহানা বেগম। আশা তার মাকে বলল, তুমি খালি মায়া জন্মাও নাই, মা শেরিনা জন্মাইছো। আমাগো আব্বার মতো সাহস আমাগো মনির। বড় ডাক্তাররে কয়েছিলাম গ্রাম থাইকা যেই আসুক আমার খবর কাউরে দেবেন না। তোমার মাইয়া ওনারে কি কইয়া রাজি করাইছে অতি জানে। ও ওই আমার সুখ শান্তি, ও আমার কোল আলো কইরা দুনিয়ায় আসছে, আর সাথে করে আমার চাঁদরে আইনা আমার সংসারটা বাঁচাইছে। সারা রাত তাদের কথাবার্তা চালু রইল। আর কথাবার্তা শেষে সবাই ঘুমিয়ে পড়ল। সকালবেলা মোল্লা বাড়িতে 2টা অচেনা ছেলে ঢুকে পড়ল। পুরো বাড়িতে হুলস্থুল কাণ্ড। ছেলে দুটোর মধ্যে ছোট ছেলেটা বলছিল সে নাকি এ বাড়ির ছেলে। গুলশান আরা বেগম লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, ফের যদি এই বাড়ির পোলা কষ নিজেরে ঠ্যাং ভাঙা দিমু তোর কইয়া দিলাম। মনি এগিয়ে আসলো। ছেলে দুটোকে দেখলো। একজন 30 থেকে 35 বছর বয়স, ফর্সা, লম্বা, চোখে চশমা পরা। আরেকজন তার বয়সী, 17-18 বছর। তারপর সে বলল, দিনের বেলায় ডাহাতি, বড় আব্বাই আসুক, খবর আছে তোমাগো। দুজনের মধ্যে ছোট ছেলেটাকে ধরে হাত পা বেঁধে মুখ বেঁধে দরজার সামনে বেঁধে রাখে। বড়টাকেও ছাড় দেয় না, তাকেও বেঁধে রাখে একসাথে। যথেষ্ট নম্র ভদ্র ছিল ছেলে দুটো। তাদের ধরে দড়ি দিয়ে বাঁধার সময় কিচ্ছু বলছিল না তারা। সারাদিন দুজনকে বেঁধে রাখে। বিকেলে শফিক মোল্লা বাড়িতে আসে। ছেলে দুটোকে এভাবে বাঁধা অবস্থায় দেখে সবাইকে ডাক দেয়। সবাই ছুটে আসে। মনি এসে বলল, বড় আব্বা, দারোগা বাবুরে খবর দাও, ডাহাত ধরছি আজকে আমি। মুখগুলো কেমন চেনা চেনা লাগছে। সোহেব স্যার, আরে মাস্টারে বাঁধছো কেন? খুইলা দেও, চালু চালু। ছোট ছেলেটার মুখ খুলতেই হাসতে হাসতে গড়াগড়ি খেলো শফিক মোল্লা। দেখছো চাঁদ বাবা, তোমার বাড়িতে তোমারই ডাকাত ভাইবা বাইন্দা রাখছে। বাঁধন খুলে দেওয়া মাত্রই রাগে ফোঁস করছে চাঁদ। চশমা পরা লোক তাহলে চাঁদের মাস্টার। কোনো কারণে তারা কয়েক মাস পরে না এসে আগেই চলে আসছে। বেচারা মাস্টার মশাই গ্রামে ঘুরতে এসে বাড়িতে ঢুকতেই মনির হাতে অত্যাচার হয়ে গেল। আসলে এখানে ভুলটা হলো, চাঁদ এতদিন বিদেশে থাকায় তাকে কেউ চেনেনি, তাকে কেউ দেখেওনি। শফিক মোল্লা মাঝে মাঝে বিদেশে গিয়ে চাঁদকে দেখে আসতো, তাই চিনতে পেরেছে। গুলশান আরা বেগম মনিকে সামনে থেকে ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে গেল চাঁদের কাছে। চাঁদকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই, অথচ তাকে চিনতেই পারেনি। আশা, আখি, তারা সবাই গেল চাঁদের কাছে, কিন্তু মনি যায়নি।
লজ্জা পাচ্ছিল এমন কাণ্ড করে। এত লোকের ভালোবাসার ভিড়ে চাঁদ ঠিক করে স্বস্তির নিঃশ্বাসে নিতে পারছিল না। মনি দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল, কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। শোয়েবের চোখে চোখ পড়তেই তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল সে। রাতের বেলা চাঁদ আর শোয়েবকে একসাথে খেতে দেওয়া হলো। চাঁদ দেশে ফিরে আসার সুবাদে অনেক রকমের রান্না করা হয়েছে। গুলশান আরা এর মধ্যে মনিকে ডাকলেন। 2 হাত দিয়ে ঘাগরাটা ধরে ঘর থেকে বের হলো। তাড়াহুড়োয় খোপা খুলে গেল। কোমর অবধি ঘন কালো চুলগুলো বেয়ে চলল জলরাশির মতো। সামনের চুলগুলো বাতাসে উড়ছিল। দৌড়ে চলে গেল সে খাবার ঘরের সামনে দিয়ে। চাঁদ খাওয়া দাওয়া করতে ব্যস্ত। শোয়েব তাকালো সেদিকে। মনি আবার দৌড়ে তার ঘরে চলে গেল। যতক্ষণ তাকে দেখা যায় শোয়েব তাকিয়ে রইল সে পথে। সকালবেলা শোয়েব আর চাঁদ হাঁটাহাঁটি করে বাড়ি ফিরছিল। বাগানে আশা, আখি আর মনি আম গাছ থেকে আম পাড়ছিল। আশা আর আখি ঢিল ছুটছিল গাছের ডালে। শোয়েব আর চাঁদের চোখ পড়ল মনির দিকে। বন্দুক হাতে নিয়ে আম গাছের ডালে নিশানা লাগিয়েছে। তারপর গুলি ছুড়ল। এক ডালের সব আম পড়ে গেল। শোয়েব আহমদ চাঁদকে বলল, এটা মেয়ে নাকি ডাকাত সর্দারনি? গ্রামের মেয়ে তো এমন হওয়ার কথা না। জানি না স্যার, অনেক দিন দেশের বাইরে ছিলাম, হতে পারে আমার বোনের জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে আমার পরিবার। বিকেলে এক লোক হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতর ঢুকলো। শফিক মোল্লা বেরিয়ে এলেন। লোকটি বললেন, বাঁচান বাবু বাঁচান, আমার মাইয়ারে বাঁচান। সহদাগররা বাবু, করিম সহদাগরের ছেলে হানিফ সহদাগরের নজর আমার বেটির ওপরে আসিল। বিয়া করতে চাইছিল আমার মাইয়া ডারে, কিন্তু আমি মানি নাই। হুমকি দিয়া গেছে, আমি যদি অন্য জায়গায় আমার মাইয়ারে বিয়া দিই তাইলে আমার মাইয়ারে হে তুল্লা লইয়া যাইবে। আমি সেই কথায় গুরুত্ব দেই নাই বাবু। আজও আমার মাইয়ার বিয়া আমি হ্যারে খুঁজা পাইতাছি না। আমার মনে হয় হ্যাঁ আমার মাইয়ারে তুল্লা লইয়া গেছে। আমার মাইয়া ডারে বাঁচাও বাবু। শান্ত হও জব্বার মিয়া, আমার সব খুইলা কও কি হয়েছে তোমার মাইয়ার। তুমি চিন্তা কইরো না জব্বার, চলো দেহি থানায় যাই আর দেহি তোমার মাইয়া ডারে কেমনে আনন যায়। আবার সেই সওদাগরদের সাথে মোকাবেলা। চিন্তায় পড়ে যায় শফিক মোল্লা। তড়ি ঘড়ি করে বেরিয়ে পড়ে জব্বার মিয়ার সাথে। দূর থেকে শুনছিল সব মনি। অন্যায় হচ্ছে ভেবে শফিক মোল্লার পিছু পিছু বের হয় সে। 2 হাত বাড়িয়ে সামনে দাঁড়িয়ে বাধা দেয় শাহানা বেগম। কসম লাগে তোর মনি, বাড়ির বাইরে পা দিবি না একা একা। বরাবর যাইতেছে তো মা। শাহানা বেগম মনির গালে কষিয়ে চড় মারেন। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মনি। বাড়ির শুদ্ধ সবাই দেখছিল। সওদাগরদের চরিত্র সম্পর্কে তোর অজানা নয়। মা হইয়া আমি তোরে ওই পিছাসনের সামনে যাবার দিব না। এই সেরি বেহায়া সেরি, অন্দরমহল থেকে সুইটা বাইর হইয়া আইসুস। তোর বড় বোন গুলারে দেখা শেখ মাথায় কাপড় দিয়া চুপচাপ দূরে খাড়াইয়া আছে, আর তুই বাড়ির মর্দাগো পিছে পিছে যাইতে নিচ্ছিস। তুই মাইয়ারে ব্যান্ডা থো শাহানা, ওর সাহস দিন দিন বাইরেই যাইতেছে। বাড়ির ছেলে তুমি, তোমার উচিত এই বিপদে তোমার এলাকার মানুষের পাশে দাঁড়া। সমস্যা এলাকার মানুষের, আমার নিজের না। এই ঘটনা যদি তোমার নিজের বোনের সাথে ঘটতো? দেখছেনই তো স্যার, এলাকার বিপদে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। এই ধানি মরিচকে তুলে নিয়ে যাওয়ার সাহস কারো নাই। রাতের বেলা, তখন প্রায় মাঝরাত। মোল্লা বাড়ির সকলে তখন ঘুমে বিভোর। মনি জানতে পেরেছে জব্বারের মেয়ে পিয়ালিকে হানিফ সওদাগর তার বাড়ি নিয়ে গিয়ে রেখেছে। যে করেই হোক সওদাগর বাড়িতে গিয়ে পিয়ালিকে নিয়ে আসতে হবে। মনি চাদর মাথায় দিয়ে বাম হাতের ওপর দিয়ে তুলে দিল। থুতনির নিচে চাদরের অংশ দিয়ে চোখ দুটো বের করে মুখ ঢেকে নিল। মনির ঘর থেকে সদর দরজার সামনে যেতে রসইখানার সামনে দিয়ে যেতে হয়। মনি চুপি চুপি বেরিয়ে পড়ল ঘর থেকে। সাবধানে নিচে নেমে আসলো। রসইখানা থেকে টুকটুক শব্দ হচ্ছে।
মনি ভয় পেয়ে দেয়ালের পাশে লুকিয়ে গেল। এত রাতে কে জেগে আছে? চোর ডাকাত আসেনি তো? এসব ভাবতে ভাবতে তেড়ে গেল রসুইখানায়। গিয়ে দেখলো মাস্টারমশাই। মনির কথা শুনে শোয়েব ছুটে এসে তার মুখ চেপে ধরে। মনি ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে আবার বলে, আপনি এত রাতে রসুইখানায় ঢুকছেন কেন? পোলা মাইনসের এইখানে কি কাম? আমার মাঝরাতে খাওয়া দাওয়ার অভ্যাস আছে। বিদেশ থাকতে আমার ক্ষুধা পেলে আমি একাই রান্না করে খেয়ে নিতাম, কিন্তু এখানে এসে বিপদে পড়ে গেছি। এত লোকের নজর এড়িয়ে আমি রান্নাঘরে আসতে পারি না। খিদের চোটে ঘুমো আসছে না। কাকে বলবো রান্না করে দিতে? তাই নিজেই চুপি চুপি এসেছি রান্না করতে। আপনি রাঁধতে পারেন? জি। একা একা থাকি, আমার রান্না করে খাওয়ানোর লোক নেই, তাই একাই রান্না করে খাই। বেড়া মানুষ রসুইখানায় ঢুকছেন এডি যদি আমার দাদি জানে, লাঠি দিয়া পিডায় আপনারা কাইলকাই বিদেশ পাঠায় দিব। তুমি এই মাঝরাতে চাদর মুড়ি দিয়ে কোথায় চললে? মনি কোনো উত্তর না দিয়ে তাকিয়ে থাকে শোয়েবের দিকে। মনে মনে ভাবে, শোয়েব যদি সবাইকে বলে দেয় যে আমি এত রাতে চুপি চুপি বাহিরে বের হয়েছি, তাহলে মিছি মিছি ঝামেলা হবে। এই ভয়ে মনি তাকেও সাথে নিয়ে চলল। প্রথমে শোয়েব রাজি হচ্ছিল না, পরে মনি তাকে হুমকি দিল সাথে না গেলে রসুইখানার ঘটনা দাদিকে বলে দেবে। শোয়েব লজ্জায় পড়ে যাবার ভয়ে বাধ্য হয়ে রাজি হলো। মনি তাকে নিয়ে বের হলো। শোয়েব সদর দরজা পেরিয়ে সোজা হাঁটছিল। মনি তাকে টেনে ধরলো। আরে মাস্টার, ওইখানে কই যান? মেইন গেটের দিকে। হায় হায়, মারবেন নাকি আমারে? আমার লগে আহেন। মনি শোয়েবকে সাথে নিয়ে পাঁচিলের কাছে গেল। পাঁচিলের সামনে বিরাট একটা গাছ হেলেছিল। মনি গাছ বেয়ে উঠে পড়ল, তারপর পাঁচিলের ওপর উঠল। শোয়েব হা করে তাকিয়ে মনিকে দেখছিল। মনি তখন হাত বাড়িয়ে শোয়েবকে ডাকলো, উঠে আসেন মাস্টারমশাই। হ্যাঁ। মাস্টারমশাই, এখন কইয়েন না যে পোলা মানুষ হইয়া আপনি গাছে চড়তে পারেন না। আসলে আমি এর আগে কখনো গাছে উঠিনি। মনি গাছ থেকে নেমে আসলো, তারপর শোয়েবকে টেনে গাছে তুলে দিল। আবার পাঁচিলের ওপরে। শোয়েব পাঁচিলের ওপরে বসে নিচে দেখছিল। মনিও উঠে পাঁচিলের ওপরে উঠে বসলো। এখান থেকে লাভ দেওয়া লাগবো মাস্টারমশাই? ভয় পাইতেছেন নাকি আপনি? না মানে হ্যাঁ, এর আগে আমি এত উঁচু থেকে লাফাইনি। মনি শোয়েবের হাত ধরে চোখ বন্ধ করতে বলে। তারপর দুজন একসাথে লাফ দেয়। লাফ দেওয়ার ফলে শোয়েব তার পায়ে একটু ব্যথা পেল। আহ বলে চিৎকার দিয়ে উঠল। কি হইল মাস্টারমশাই, ব্যথা পাইছেন? পায়ে একটু লেগেছে। তুমি কি রোজ এখান থেকে লাফাও নাকি? তোমার তো কিছু হলো না? আমি প্রায় রাইতেই বেলায় এখান থেকে লাফাইয়া ঘাট পাড়ে যাই, মাঝে মাঝে নৌকা লইয়া নদীতেও যাই। রাইতের বেলা শুনশান নদী আমার সেই বালা লাগে। আপনারও নিয়ে যাবনি একদিন। মানি, আমরা যাচ্ছি কোথায়? সওদাগর বাড়ি। মনির মুখে সওদাগর বাড়ি যাবার কথা শুনে বুক কেঁপে উঠল শোয়েবের। তার পা স্থির হয়ে গেল। অনেক কথা শুনেছে সে শফিক মোল্লার কাছে। বিদেশে থাকাকালীন শফিক মোল্লা প্রায়ই চাঁদকে দেখতে যেত আর শোয়েবের সাথে গল্প করত সওদাগর বাড়ি নিয়ে। শোয়েব আহমেদ পেছন থেকে হাঁটা ধরলো। যা কিছু হয়ে যাক, সে কিছুতেই মনির সাথে সওদাগর বাড়ি যাবে না। তাকে এভাবে ভয় পেয়ে পেছনে ফিরে যেতে দেখে মনি আবার হুমকি দিল, দাদিরে কইয়া দিমু আমি আপনি রসিখানে ঢুকছিলেন। কি সাংঘাতিক মেরে বাবা! হুমকি দিয়ে আমাকে বাঘের গুহায় টেনে নিয়ে যাচ্ছে। মনি এক নিমেষে পৌঁছে গেল সাহেবকে নিয়ে সওদাগর বাড়িতে। সদর দরজায় দাঁড়িয়ে হাঁটু কাঁপছিল শোয়েবের। মনি তাকে নিয়ে কোনো ক্রমে ভেতরে ঢুকলো। কে জানতো সওদাগর বাড়ির লোকেরা তখনও জেগে আছে। ভেতরে ঢুকতেই বাড়ির সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। এত রাতে অজানা লোকজন এভাবে আচমকা বাড়িতে ঢুকে পড়ায় সন্দেহ করে তারা। করিম সওদাগরের মা সেলিনা বেগম ভ্রুকুচকে তাকিয়ে আছেন মনি এবং শোয়েবের দিকে। তার স্ত্রী লতিফা বেগম দাঁড়িয়ে আছেন এক কোণে। করিম সওদাগর প্রশ্ন করলেন মনিকে, ওই মাইয়া কেডা তুমি? এত রাইতে আমাকে বাড়িতে কি চাও? তোমার পরিচয় কি? আমি মোল্লা বাড়ির মাইয়া, মরহুম আকবর মোল্লার ছোট পোলার রফিক মোল্লার ছোট মাইয়া মনি আমি।
মনি যেন নির্দ্বিধায় কোনো ভয় ছাড়াই এক নিঃশ্বাসে তার পরিচয় দিল যে সে মোল্লা বাড়ির মেয়ে। করিম সওদাগরের মুখে যেন এক শয়তানি হাসি। সেলিনা বেগম এবার জিজ্ঞেস করলেন, কি কস তুই? এই মাইয়া, তোর মনে কি ডর ভয় নাই, নাকি তুই তোর বাপ চাচাগো কাহিনী কিছুই জানোস না? এই রাইতের বেলা একলা মাইয়া মানুষ তুই সদাগর বাড়িতে আইসস, তোর কি বুক কাঁপতাছে না? সেলিনা বেগমের কথা যেন হেসে উড়িয়ে দিল মনি। শোয়েবের হাত পা কাঁপছে, ঘন ঘন কপালের ঘাম মুছতেছে। মনে মনে আল্লাহকে স্মরণ করে বলছে যে এবারের মতো আমাকে সওদাগরদের হাত থেকে বাঁচিয়ে দাও। আমি কখনো মনির সাথে একা একা বাড়ি থেকে বের হব না। শোয়েব কাঁপা কাঁপা গলায় মনির কানে কানে ফিসফিস করে বলল, পাগলির মতন হাসছো কেন? তোমার কি ভয় লাগছে না? বিদেশ বসেও আমি এদের হুকুমের কথা শুনছি, আর তুমি এদের ভয় পাচ্ছ না? চলো, ভুলভাল বলে কেটে পড়ি এখান থেকে। চুপ থাকেন মাস্টারমশাই। মনির এক ধমকে চুপ করে গেল মাস্টার। চশমাটা খুলে পরিষ্কার করে আবার চোখে পড়ে নিল সে। করিম সওদাগর আবার জিজ্ঞেস করলো, এইখানে কি চাও তোমরা? জব্বার কাকার মাইয়া পিয়ালিরে আপনার কুলাঙ্গার পোলা তুইল্লা লয়ে আইছে, ওরে বাইর করে দেন। কই লুকায় রাখছেন আপনারা? ওরে বাড়ি লয়ে যাবো আমি। করিম সওদাগরের মুখে পৈশাচিক হাসি। চেঁচামেচি শুনে হানিফ সওদাগর বেরিয়ে এলো। করিম সওদাগর তখন হানিফ সওদাগরকে বলল, দেখছস বাপজান, মোল্লা বাড়িতে মনে হয় কোনো পুরুষ মানুষ নাই, এর লাগা মায়া পাঠাইয়া দিছে। হ আব্বা, পুরুষ তো একটাই আসিল, রফিক মোল্লা। বড়টা তো বউয়ের গোলাম। সওদাগরদের মুখে বাপ চাচাদের অপমান শুনে চুপ করে থাকতে পারে না মনি। জবাব দেয় তাদের, মোল্লা বাড়ির বেডা মানুষরা সওদাগর বাড়ির বেডাগো মতো এলাকার মাইয়াগো তুইলাই না নিজের পুরুষত্ব দেখায় না। হেরা মাইয়াগো সম্মান দিতে জানে, তাগো মাথায় তুইলা রাখে। জোর করে পুরুষত্ব দেখানোকে পুরুষ বলে না, কা পুরুষ বলে? এত মুখে মুখে চাপা করস কেন সেরি? চেঁচামেচি শুনে সওদাগর বাড়ির একমাত্র মেয়ে দোলা চলে এলো। মনি শুধু একবার তাকালো তার দিকে, তারপর বলতে শুরু করলো, হানিফ ভাই, মাইয়া মানুষকে সম্মান দিতে শেখেন, তাদের মন থেকে ভালোবাসেন। আজ আপনি মাইনসের মাইয়ারে তুইলা লয়ে আইছেন, কাইল আপনার বোনরেও কেউ তুইলা লয়ে গেলে তখন কি করবেন আপনি? এই মায়া চুপ কর, বেশ করছি তুইলা আনছি। আমি ওরে ভালোবাসি, ওরে আমি কারো কলি যাই। এত সাহস হই নাই যে আমগো বাড়ির মায়ার দিকে হাত বাড়াইব। হাত বাড়াইলেই কাইটা রাইখা দিমু হাত তাগো আমি। এটা ভুল কইলেন না হানিফ ভাই। এখন কোনটা ঠিক কোনটা ভুল তুই আমারে শেখাইবি? আপনি পিয়ালিরে ভালোবাসেন, ওর মতো সুন্দরীরে যে কেউই ভালোবাসবো। তেমন আপনিও ওর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। যদি মন থেকে ভালোবাসতেন তুইলা আনতেন না, আপনি ভালোবাসা ঘরে নিয়ে আসতেন আপনি। শোয়েব আহমেদ হা করে তাকিয়ে মনির কথা শুনছে, সাথে লতিফা বেগম। লতিফা বেগমের মনিকে পছন্দ হয়ে গেল। মনির কথা মন দিয়ে শুনছিল সে, আর হানিফ রেগে গজগজ করছে শুধু। মনি আরো বলছিল, ভালোবাসাকে ভালোবেসে জয় করতে শিখুন, গায়ের জোরে নয়। মনির আর কোনো কথা না শুনে করিম সওদাগর আর হানিফ সওদাগর জোর করে ওদের দুজনকে এক ঘরে আটকে রাখলেন। তারপর নিজের ছেলেকে বললেন, এবার টের পাবে মোল্লা বাড়িরা আমগোর ক্ষমতা। এইদিকে শোয়েব আহমেদ ভীষণ ভয় পেয়ে গেল। না জানি এখন কি করবে তারা। মানুষটার এমনি হাড় দুর্বল, অতিরিক্ত চিন্তা মাথায় নিলে অসুস্থ হয়ে যায় সে। ধপাস করে খাটের ওপর বসে পড়ল সে। তার শরীর কাঁপছে, সারা শরীর ঘামছে, নিঃশ্বাস ধীরে ধীরে পড়ছে। মনি দেখলো শোয়েব তার ডান হাত দিয়ে বুকের বাম পাশটা ধরে রেখেছে। মনি শোয়েবের অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। মানুষটা এত ভীতু। মাস্টার, কি হয়েছে আপনার? মাস্টার, ভয় পাইছেন নাকি আপনি? আমার দিকে তাকান, ভয় পায়েন না, আমি আসি তো, কিছু করতে পারবে না এরা। দেখবেন কালকে পিয়ালিকে নিয়ে এখান থেকে আমরা করে চলে যাব। শোয়েবের দুহাত শক্ত করে ধরে কথাগুলো বলল মনি। মনির মায়া ভরা দুই চোখের দিকে তাকিয়ে আছে শোয়েব। সত্যি কি অসম্ভব মায়া রয়েছে মেয়েটার চোখে।
কিছু জিনিস সুন্দর না হলেও যে অসুন্দর জিনিসের মায়ে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, তা বুঝতে পারলো শোয়েব আহমেদ। এই সেই মায়া ভরা দুই চোখ, যার সাহস যোগাচ্ছে শোয়েবকে। সে ধীরে ধীরে সুস্থ অনুভব করতে লাগলো, আর তারপর স্বাভাবিক হয়ে গেল। ঘরের ভেতরে একটাই খাট ছিল, আর পাশে ছিল ছোট্ট একটা সোফা। রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। মনি শোয়েব আহমেদকে খাটে শুয়ে পড়তে বলল, কিন্তু শোয়েব আহমেদ তৎক্ষণাৎ মানা করে দিয়ে বলল, আমাদের সামনে কোনো মেয়ে সোফায় ঘুমাবে এটা আমি কিছুতেই আমাদের সামনে কোনো মেয়ে সোফায় ঘুমাবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তুমি খাটে ঘুমাও, আমি সোফাতে শুয়ে পড়বো। আমার অভ্যাস আছে সোফায় ঘুমানোর, কিন্তু আপনি তো বিদেশ থেকে আইছেন, আপনার কি অভ্যাস আছে খাট সাইডা সোফায় ঘুমানোর? বেশি পেঁচাল না পাইরা খাটে যান তো, ঘুমান। মনি এক প্রকার ধমকের সুরে বলাতে শোয়েব আর কোনো কথা বাড়ালো না, সোজা গিয়ে খাটের ওপরে শুয়ে পড়ল। আর মনি শুয়ে পড়ল পাশে থাকা সেই ছোট্ট সোফাতে। সকালবেলা মোল্লা বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়ল। মনি তার ঘরে নেই, এত সকালে মেয়েটা তার ঘরে নেই। চাঁদ জানালো তার স্যারও ঘরে নেই। মোল্লা বাড়ির আনাচে কানাচে খুঁজে দেখলো শোয়েব আর মনি কোথাও নেই। গুলশান আরা মাথায় হাত চাপে বলতে লাগলো যে, হায় হায়, গেছে মাইয়াটা গেছে। বড়টার মতোই ছোটটা মোল্লা বাড়ির মুখ কালা কইরা মাস্টারের লগে মনে হয় বিদেশে ভাগ্যা গেছে। শাহানা বেগম চোখের জল ফেলছেন। আখি তার দাদির উপর বিরক্ত হয়ে বলল, চুপ দাদি, খালি এমনি একটা কও। এই কয়দিন হলো মাস্টার আইছে, এর মাঝেই মনি ওরে নিয়ে পালাইবো? কি যাতা কও তুমি দাদি? শফিক মোল্লা চিন্তায় কপালে হাত দিয়ে বসে আছেন। হুট করেই রামপাল এসে জানিয়ে দিল, বড়বাবু সোজা আপা সৌদাগর বাড়িতে গেছে। হ্যারে আমার মাস্টার মশাইরে আটকায় রাখছে ওই বাড়িতে।